আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ব্যাচ শুরু করার লক্ষ্যে আজকের এই ডেমো ক্লাস নাম্বার 3-এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আইসিটি বইয়ের 5ম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রাম কি, এগুলো জানার পূর্বে আমরা এই অধ্যায়ের যে ভয়ভীতি আছে সেগুলো দূর করব। আমরা এখন 4-5টি প্রোগ্রাম দেখব, শুধু দেখব, কোনো প্রকার প্রশ্ন আনবো না মাথার মধ্যে। এগুলো কি, কীভাবে কাজ করে, কি হবে কি না হবে, বা এগুলো কীভাবে লেখা হয়েছে, এই কোনো ধরনের প্রশ্নই আমরা মাথায় আনবো না। এবং আমরা শুধুমাত্র এই প্রোগ্রামগুলো দেখব, দেখার পর আমি এগুলো ক্লিয়ার করব। প্রথম যে প্রোগ্রামটি দেখব এটি হচ্ছে দুটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামটি হচ্ছে দুটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম। রান করালে আমাদের কাছে দুইটা নাম্বার চাওয়া হবে। প্রথম নাম্বারটা আমি দিলাম 5, দ্বিতীয়বার আবার নাম্বার দিলাম 7। দেখো, দুইটা নাম্বার দেওয়ার পরে আমাকে এই যে এখানে যোগফল দেখাচ্ছে, এই যে সাম ইকুয়াল টু 12। নাম্বার চেঞ্জ করে দিলে যোগফলটা চেঞ্জ হয়ে আসবে। দ্বিতীয় প্রোগ্রামটি হচ্ছে দুটি সংখ্যা বিয়োগ করার প্রোগ্রাম। এটাকেও যদি রান করাই, আবারও দুটি নাম্বার চাওয়া হবে। আমি একটি নাম্বার দিলাম 7, আরেকটি নাম্বার দিলাম 4। যে কেউ যে কোনো নাম্বার দিতে পারো। ওকে দেওয়ার পর আমাকে এই দুটি সংখ্যার বিয়োগফল দেখিয়ে দেওয়া হয়েছে, সাম ইজ ইকুয়াল টু 3। যদি আমরা 3 নম্বর প্রোগ্রামটা দেখি, 3 নম্বর প্রোগ্রামটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের প্রোগ্রাম। ওই রান করানোর পর এখানে দুটি সংখ্যা যদি দেই, একটি সংখ্যা দিলাম 3 স্পেস দিয়ে, আরেকটি সংখ্যা দিলাম 6। দেখো আমাকে এখানে দেখাচ্ছে যে জিসিডি 3। এখানে জিসিডি 3। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, প্রিন্টএফের ভিতরে লিখে দিই জিসিডি ইজ, তাহলে একটু বেশি সুন্দর হবে। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, জিসিডি ইজ, তারপরে দিলাম ইকুয়াল। এখন যদি একটু রান করি, এখন যদি আমি আবার 3 স্পেস দিয়ে 6 দিই, তাহলে আমাকে দেখাচ্ছে জিসিডি ইজ 3। তাহলে এই হচ্ছে 3 এবং 6-এর জিসিডি বা গসাগু। নাম্বার চেঞ্জ করে দিলে যে নাম্বারগুলো আমরা দিব সেই নাম্বারগুলোর জিসিডি দেখাবে। পরের প্রোগ্রামটি হচ্ছে এলসিএম বা দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের প্রোগ্রাম। এই প্রোগ্রামটি রান করালেও আমাদের কাছে দুইটি নাম্বার চাওয়া হবে। একটি নাম্বার দিলাম 5, আরেকটি নাম্বার দিলাম 6। তাহলে আচ্ছা, এখানে একটা একটা করে নাম্বার চাওয়া হয়েছে। ফার্স্ট নাম্বারটা দিলাম 5, দ্বিতীয় নাম্বারটা দিলাম 6। তাহলে 5 এবং 6-এর যে লসাগু আছে, এই লসাগুটা আমাকে এই প্রোগ্রাম দেখিয়ে দিবে। দেখো এখানে এলসিএম ইকুয়াল টু 30। আমরা নাম্বার দিয়েছি 5 এবং 6, এই দুটি নাম্বারের এলসিএম দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে যে প্রোগ্রামটা দেখব, এই প্রোগ্রামটি হচ্ছে একটি ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। দেখো ধারাটি উপরে এইখানে ধারাটি দেওয়া আছে। এই ধারার যোগফল নির্ণয়, প্রথম 20টি পদের যোগফল নির্ণয়। এই ধারাটি দেওয়া আছে 2 + 4 + 6 + 8 .. আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে এই ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। যদি এটা রান করাই, এখানে আমার কোনো কিছু দিতে হবে না, এটা অলরেডি দেওয়া আছে ইনপুট করা। রান করালে সাথে সাথে আমাকে 20টি পদের সমষ্টি, এই যে এখানে সাম, এই সামের মধ্যে 420 দেখিয়ে দিয়েছে। আমরা চাইলে এই ধারার আরও যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমি যদি একটু চেঞ্জ করে দেই, ওর এখানে প্রথম 20টি পদের সমষ্টি চাওয়া হয়েছে, আমি এখানে একটু পরিবর্তন করে প্রথম 30টি পদের সমষ্টিও চাইতে পারি। 30 লিখে দিলেই আমরা যদি রান করাই, তাহলে 30টি পদের সমষ্টি দেখাবে। এ হচ্ছে 30টি পদের সমষ্টি 930। তো আমরা মোটামুটি 5টি ধারা দেখেছি, পাঁচটি প্রোগ্রাম দেখেছি। এই প্রোগ্রামের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত ছোট ছোট কাজ করার জন্য কি আসলে প্রোগ্রাম ব্যবহার করা হয়? এর উত্তরটা হচ্ছে না। ছোট ছোট না, ছোট থেকে বড়, সহজ থেকে জটিল, বিভিন্ন ধরনের কাজ প্রোগ্রাম দিয়ে করা যায়।
এখন আমাদের কি জটিল বা বড় প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে? এর উত্তর হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের জন্য আসলে আহামরি বড় বা জটিল কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করা দরকার নেই। আর আরও একটা বড় কথা হচ্ছে যে যারা প্রোগ্রাম বিষয়ে জানে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, তারা চাইলেই কিন্তু ভালো মানের প্রোগ্রাম লিখতে পারে না। আমি কোনো একজন লেখকের বইয়ে পড়েছিলাম, সেখানে খুব সুন্দরভাবে লেখা ছিল, একজন মানুষ যে তার মাতৃভূমির যে মাতৃভাষা সে খুব ভালোভাবে জানে, চাইলেই কিন্তু সে একটা সাহিত্য লিখতে পারবে না, সেই গুণটা হয়তো তার মধ্যে থাকবে না। সেমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাথমিক বিষয় যে কেউ জানতে পারে, চাইলেই সে ভালো মানের প্রোগ্রামার হতে পারবে না। তবে যারা ক্রিয়েটিভ এবং যাদের বুদ্ধিভিত্তিক বা সৃজনশীলতা আছে, তারা চাইলেই ভালো মানের প্রোগ্রাম লিখতে পারে। এবং অবশ্যই পৃথিবীতে বা আমাদের দেশেও অনেক ভালো মানের প্রোগ্রামার আছে। যাই হোক, আমরা সেই দিকে না যাই। আমাদের তাহলে কি করতে হবে? আমাদের এখন এত বড় বড় বা এত জটিল প্রোগ্রাম কিছুই করতে হবে না। ইন ফিউচার এসএসসি দিয়ে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে অনার্স পড়বে, সেখানেও হয়তো এগুলো লাগবে না। তো এখন আমাদের কি করতে হবে? ছোটোবেলায় যেভাবে আমরা অ আ ক খ শিখেছিলাম, একদম প্রাথমিকভাবে, একদম ছোটোবেলায়, এই এই মুহূর্তে আমরা এই প্রোগ্রামেরও সেই প্রাথমিক বিষয়গুলোই দেখব, প্রাথমিক বিষয়গুলোই জানব। অতএব আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। এখানে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে কি কি থাকে, এটা কিভাবে কাজ করে, এটুকু জানাই এখন আমাদের আপাতত কাজ, এবং ছোটোখাটো কিছু প্রোগ্রাম লেখা যেগুলো পরীক্ষাতে বারবার আসে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আলোচনা করতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখো পৃথিবীতে অনেক ধরনের ভাষা আছে। আমাদের ভাষা বাংলা ভাষা, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই দেশের ভাষা হিন্দি, আরও অনেক ধরনের ইংরেজি ভাষা আছে, উর্দু ভাষা আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে। এখন ভাষার বর্ণ বা তার উচ্চারণ, তার গঠন, এগুলোর কি হয়? পরিবর্তন হয়। তবে সব ভাষা দিয়ে আমরা কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে পারি। যেমন আমি আমার দেশকে ভালোবাসি, এটা আমার ভাষায় বললাম। আর আই লাভ মাই কান্ট্রি, এটাও আমার দেশকে ভালোবাসা বোঝাচ্ছে, কিন্তু ইংরেজিতে লিখলাম। দুইটা ভাষা না? আরও বিভিন্ন ভাষা আছে, সেই সব ভাষা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তোমরা স্ক্রিনে দেখো, আমি এখানে 4টা ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 4টা প্রোগ্রাম লিখেছি। তবে এই সবগুলো প্রোগ্রামের মেইন বিষয় হচ্ছে একটি, তা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়। দেখো এখানে পাইথন, তারপর জাভা, তারপর ফরট্রান এবং সর্বশেষ সি প্রোগ্রাম। সবগুলো প্রোগ্রামই আমাদেরকে একটি কাজ করে দিবে, আমাদেরকে 2টি নাম্বার দেওয়ার সাথে সাথে যোগফলটা দেখিয়ে দেবে। কিন্তু একটু ভালো করে খেয়াল করো তো, পাইথনের সাথে জাভার কোনো মিল আছে? জাভার সাথে ফরট্রানের কোনো মিল আছে? ফরট্রানের সাথে সি প্রোগ্রাম, এগুলোর কোনো মিল আছে? না, এখনো মিল নাই। তাহলে প্রত্যেকটা ভাষারই একটা নিজস্ব গঠন থাকে, গঠন প্রক্রিয়া থাকে। আমরা যদি সেই ভাষার গঠন প্রক্রিয়াটা ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং ব্যবহার করতে পারি, তবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখন তোমাদের এই এইচএসসি লেভেলে কি এই সবগুলো ভাষা শিখতে হবে? এর প্রশ্ন হচ্ছে না। তোমাদের এসএসসি আইসিটি বইয়ের মধ্যে সি প্রোগ্রামিং ভাষাটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ভাষা সংক্রান্তই আলোচনা করা হয়েছে। তো আমরা এই সি প্রোগ্রামিংয়ের মধ্যে প্রোগ্রাম কিভাবে লেখা হয়, এর মধ্যে কি কি আছে, এই সবগুলো ব্যাপারেই ধীরে ধীরে জানবো। যেহেতু এর একটা ডেমো ক্লাসটা আমি খুব বড় করব না, 2-3টা প্রোগ্রাম দেখব এবং সেই প্রোগ্রামের মাধ্যমে কি কি করা যায়, কি কি করা না যায়, কি কি আছে, এগুলো প্রাথমিকভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু একটা নিউ কোডের খুলে নিলাম। তো তোমাদেরকে একটু প্রথমে বোঝানোর চেষ্টা করি। তোমাদের এই সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোগ্রাম, আরেকটা হচ্ছে এই প্রোগ্রামের অ্যালগোরিদম, আরেকটা হচ্ছে ফ্লোচার্ট। প্রোগ্রাম তো আমরা ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইল ফোনেও করতে পারবো। এই প্রোগ্রামটা আমরা যখন ডেস্কটপ বা
ল্যাপটপে করব, তার পূর্বেই আমাদেরকে এই প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়। যারা আর কি প্রোগ্রামার তারা এই কাজটা করে, এইগুলা করার পর তারা প্রোগ্রাম করে। এখন মেন 3টা পার্ট হচ্ছে কি, একটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম মানে হচ্ছে এটাকে ভাষায় আমাদের নিজস্ব ভাষায় ধাপে ধাপে বর্ণনা করে লেখা, যে এই কাজটা করতে হবে, তারপর এটা করতে হবে, তারপর এটা করতে হবে। আর ফ্লোচার্ট হচ্ছে সেম প্রসেস, শুধু এখানে কিছু চিত্র ব্যবহার হবে, যেমন বৃত্ত ব্যবহার হবে, তারপর আয়ত ব্যবহার হবে, রম্বস ব্যবহার হবে, এই ব্যাপারগুলো আর কি। আর তৃতীয়ত তো প্রোগ্রামটা আমরা প্র্যাকটিক্যালি করলে সেটা ভালোভাবে বুঝতে পারি, আর পরীক্ষাতে তো অবশ্যই তোমাদেরকে খাতায় লিখতে হবে। আচ্ছা, এখন আমরা সি প্রোগ্রামে একটু ঢুকি, আমরা দেখি সি প্রোগ্রামটা কিভাবে লেখা হয়। যে কোনো প্রোগ্রামই আমরা প্রথমেই তোমাদের জন্য আর কি, তোমাদের জন্য এই লেভেলের জন্য যে কোনো প্রোগ্রাম আমরা শুরু করব হ্যাশ দিয়ে ইনক্লুড, INCLUDE ইনক্লুড দিয়ে, তারপরে ছোট চিহ্ন বা এটার আমরা কৌণিক ব্র্যাকেটও বলতে পারি, এর ভিতরে লিখবো stdio.h, আবার কৌণিক ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, এখন ইনক্লুড stdio.h এই জিনিসটা কি, এটা আমরা পরবর্তীতে প্রোগ্রামের ভিতরে যখন প্রোগ্রামটাকে বোঝা শুরু করব তখন আলোচনা করলে বেশি ভালো হবে। তাছাড়া এখানে হ্যাশ ইনক্লুড দিয়ে stdio.h এটাই শেষ না, এরকম আরও অনেকগুলো এরকম হ্যাশ দিয়ে ইনক্লুড দিয়ে লেখার মতো অনেকগুলো বিষয় আছে। এগুলোকে মূলত বলা হয় হেডার ফাইল। এগুলোর কার্যপ্রক্রিয়া আমরা এখন যেই অ্যাপ দিয়ে কাজটাকে করছি, এই অ্যাপের ভিতরে মূলত বিল্ড ইন করা আছে, বা প্রসেসটা এইখানেই গুছিয়ে লেখা আছে, যা মূলত আমরা দেখতে পাই না, এটা কম্পাইলারের ভিতরেই হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা এখানে ভয়েড মেইন দিয়েও শুরু করতে পারি, অথবা আমরা ভয়েডের জায়গায় যদি ইন্টিজার ব্যবহার করি তাহলে হবে। এখানে ভয়েড দিয়েও কাজ করা যায়, ইন্টিজার দিয়েও কাজ করা যায়। তোমরা যদি বইয়ের মধ্যে এগুলো একটু দেখো তাহলেই পাবে, তবে আমরা ইন্টিজার দিয়ে কাজ করলে বেশি ভালো হয়। আচ্ছা, ইন্টিজার মেইন দেওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথম বন্ধনী দিয়ে দিতে হবে, ওপেনিং এবং ক্লোজিং দুইটাই। এরপরে আমাদের একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আমরা দ্বিতীয় বন্ধনীটা চাইলে ইন্টিজারের লাইনেই দিতে পারি, অথবা চাইলে আমরা নিচের লাইনে গিয়ে দিতে পারি। এটা হচ্ছে প্রাথমিক গঠন, তোমরা মনে রাখবে। এখন তোমাকে একটা প্রোগ্রাম লিখে দিলেই তুমি ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন দিয়ে শুরু করবে, কোনো প্রবলেম নাই, এটা দিয়েই শুরু করতে হবে। আচ্ছা, এখন আমরা একদম শুরুতেই যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্ট এফ। তোমরা যদি বই খোলো তাহলে দেখতে পাবে এই প্রোগ্রামের ভিতরে প্রিন্ট এর প্রচুর ব্যবহার রয়েছে। এই প্রিন্ট এফ আমরা কেন ব্যবহার করি দেখো, প্রিন্ট এফ লেখার পর প্রথম বন্ধনী দিয়ে আমি ইনভার্টেড কমা দিলাম, ডাবল ইনভার্টেড কমা, এর ভিতরে আমি লিখলাম আই এম আনোয়ার। ওকে, তারপর আবার আমি কি করলাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, আবার প্রথম বন্ধনীটা ক্লোজ করলাম। এখন এই প্রিন্ট এফ এর পর বন্ধনী দিয়ে, বন্ধনীর ভিতরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখেছি আই এম আনোয়ার, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করেছি, তারপর ব্র্যাকেট ক্লোজ করেছি। এখন ব্র্যাকেটের ঠিক করে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব। তারপর আমি এই প্রোগ্রামটাকে আর বড় করতে চাইছি না, আমি এখানে তোমাদেরকে প্রিন্ট এফ যে এটাকে একটা ফাংশন বলা হয়, এটার কাজটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই প্রোগ্রামটা শেষ হয়ে গেল। প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা লিখব রিটার্ন জিরো লিখে আরও একটা সেমিকোলন দিয়ে দিব। কোন জায়গায় সেমিকোলন হবে, কোন জায়গায় ডাবল ইনভার্টেড কমা হবে, কোন জায়গায় ব্র্যাকেট হবে, কোন জায়গায় সেমিকোলন হবে না, এই সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু রিটার্ন জিরো দিয়েছি, এই কম্পাইলার, আমি যে অ্যাপে কাজ করছি এই অ্যাপ বা কম্পাইলার ও বুঝবে প্রোগ্রামটা শেষ। প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা দ্বিতীয় বন্ধনীও শেষ করে দেব। দেখো, ইন্টিজার মেইনের পর আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়েছিলাম, এটা দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল, আর রিটার্ন জিরোর পর আমরা এই দ্বিতীয় বন্ধনীটা শেষ করে দিয়েছি, এটা দিয়ে প্রোগ্রাম শেষ বোঝাচ্ছে। এবার যদি আমি রান করাই কি ঘটে একটু দেখো। যদি রান করাই, আচ্ছা, একটা প্রবলেম হয়েছে, আমি প্রিন্ট এফ বানান ভুল করেছি। যাই হোক, ভুলের মধ্যে দিয়ে একটা শিক্ষা হয়ে গেল, বানান ভুল করা যাবে না।
প্রিন্ট এফ বানান ভুল করেছি, আমাকে অবশ্যই প্রিন্ট এফ বানানটা সংশোধন করতে হবে। দেখো এখানে এই পাশে, এই যে এই পাশে ডান পাশে এখানে হলুদ লেখা আসলো যে লাইন নাম্বার 4-এ আনডিফাইন্ড সিম্বল, এই দেখো বানানটা PRNITF দিয়েছি, কিন্তু এটা হবে PRINTF। ভুল থেকে একটা শিক্ষা হয়ে গেল। আমরা বানান লেখার সময় অবশ্যই সাবধানে এবং সতর্কতার সাথে লিখতে হবে PRINT, প্রিন্ট এফ। এখন যদি রান করার পূর্বে যদি কম্পাইল করাই তাহলে ভালো। কম্পাইল করালে কম্পাইলার আমাকে বলে দিবে আমার এই প্রোগ্রামে গাঠনিক কোনো প্রবলেম আছে কিনা, গঠনগত কোনো প্রবলেম আছে কিনা। এখানে গঠনগত কোনো প্রবলেম নাই, দেখো কম্পাইলড সাকসেসফুলি দেখাচ্ছে। যদি রান করাই তাহলে এই যে প্রোগ্রাম আউটপুট, এই প্রোগ্রাম আউটপুটের নিচে দেখো সুন্দর করে আই এম আনোয়ার লেখাটা চলে আসলো। আমি যদি এখন প্রিন্ট এফ এর ভিতরে লেখাটাকে চেঞ্জ করে দিই, প্রিন্ট এফ এর ভিতরে লেখাটাকে চেঞ্জ করে দিই, অথবা একটু লেখা বাড়িয়ে দিই, যেমন আই এম ফ্রম বাংলাদেশ লিখে দিই, আই এম ফ্রম বাংলাদেশ। বললে কি হয়েছে, আচ্ছা সমস্যা নেই, বড় হাতের হয়ে গেল সব। আই এম ফ্রম বাংলাদেশ, এই লেখাটা অ্যাড করার পর যদি আমি কি করাই, রান করাই, দেখো রান করাই, তাহলে আই এম আনোয়ার, আই এম ফ্রম বাংলাদেশ লেখাটা চলে এসেছে। তাহলে প্রিন্টএফের কাজটা কি আশা করি তোমরা নিজেরাই বুঝেছো বা ধরে নিয়েছো। আমি যদি কোনো কিছু আমার এই কম্পাইলারের যে স্ক্রিন রয়েছে, এক একটা কম্পাইলার তো এক এক রকম হয়, আমার এই কম্পাইলারের স্ক্রিনটা ডান পাশে রয়েছে, এই যে এই পাশে এইটা। এখন আমার এই কম্পাইলারের স্ক্রিনে যদি প্রোগ্রাম রান করার পর কোনো লেখা দেখাতে চাই, তাহলে এই লেখাটাকে অবশ্যই এই প্রিন্টএফ এর ভিতরে দিতে হবে। তাহলে প্রিন্টএফ এর কাজটা বুঝতে পারছি। তোমরা দেখবে প্রিন্টএফ এর ব্যবহার, প্রচুর ব্যবহার সি প্রোগ্রামে। আচ্ছা, এবার আমি প্রিন্টএফ এর সাথে সাথে আরেকটা ফাংশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন কি? আচ্ছা, প্রিন্টএফ ফাংশনটা এখানে থাকুক। আমি ধরো এই প্রোগ্রামের মধ্যে দুটি সংখ্যার যোগ করাতে চাই। হ্যাঁ, এখন যোগ করানোর জন্য এই প্রোগ্রামটাকে আমি কিছু কাজের দ্বারা পরিবর্তন করব। পরিবর্তনটা তোমরা এখন আপাতত মাথা দিও না, পরিবর্তনটা তোমরা পরে ভাববে। আমি যা করার তা একটু পরে নিচ্ছি। আচ্ছা, এই লাইনটা আমি বাড়িয়েছি, এটা পরবর্তীতে বুঝাবো, এখন তোমাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তবে আমি এখন প্রিন্ট ফাংশনের নিচে নতুন একটা ফাংশন নিয়ে আসবো, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন SCAN, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমাকে প্রথম বন্ধনী দিতে হবে, আবারও ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। আচ্ছা, এবার আমি ভিতরে %d আনছি। কেন আনছি এটা এখন তোমার ভাবার দরকার নেই। %d, আরও একটা %d। আমি ইনভার্টেড কমাকে ক্লোজ করব, ক্লোজ করে একটা কমা দিল। দেখো ইনভার্টেড কমা আনছি, %d আনছি, কমা আনছি, এই সবগুলোর এক একটা কাজ আছে। আচ্ছা, সাধারণত আমরা এখন যেটা আনবো সেটা হচ্ছে, এটাকে আমরা এন্ড চিহ্ন বলে থাকি, তবে এটার একটা আলাদা নাম আছে। আচ্ছা, আমরা আপাতত এন্ড হিসেবে পড়ি, এন্ড এ, তারপরে কমা, আবার এন্ড বি। এন্ড এ এবং এন্ড বি দেওয়ার পর আমি প্রথম বন্ধনী ক্লোজ করলাম, এবং এটাও একটা স্টেটমেন্ট। এই স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন, এই সবগুলো একটা স্টেটমেন্ট, এবং প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, সি প্রোগ্রাম আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার স্ক্যানএফ ফাংশনের বিষয়টা বর্ণনা করার আগে আমি আরও একটু বাড়তি কাজ করে নিই, যেটা আপাতত তোমাদের বোঝার দরকার নেই, তোমরা এটা পরবর্তীতে সময়ের সাথে বুঝবে, আমি বুঝিয়ে দেব। সাম ইকুয়াল টু a প্লাস বি, এটাকেও সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে আরেকটা কাজ করলাম আমি, প্রিন্টএফ এর ভিতরে আবার ইনভার্টেড কমা, রেজাল্ট RESULT রেজাল্ট ইকুয়াল টু %d দিয়ে কমা, ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, তারপরে কমা দিলাম, আর এখানে সাম লিখে দিলাম। আপাতত এগুলা নিয়ে তোমরা কোনো টেনশন নিও না, বা
চিন্তায় মশগুল হয়েও না, কেন হচ্ছে কি হচ্ছে এগুলো সময়ের সাথে সাথে তোমরা অবশ্যই বুঝবে যদি লিখে থাকো। আচ্ছা, এবার এখানে বেশ কিছু কাজ আমি করেছি, তার মধ্যে এইখানে আমার টার্গেট হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এই যে স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফের ঠিক নিচে স্ক্যানএফ ফাংশন। এখন এই যে প্রোগ্রামটাতে আমি কাজ করলাম, এখন এই প্রোগ্রামটা কিন্তু কি হয়েছে জানো? এটা হয়েছে একটা প্রোগ্রাম দুটি সংখ্যা যোগ করার। আচ্ছা, আমি এখানে একটা কাজ করে দিই, আমার এই লেখাটাকে মুছে দিই, যেহেতু এখানে দুটি নাম্বার নিয়ে কাজ করা হবে এবং স্ক্যানএফ ফাংশনে কিছু একটা করতে যাচ্ছি, সেহেতু আমি এটাকে মুছে দেই। এটাকে মুছে দিয়ে আমি এখানে লিখে দিলাম ইন্টার টু নাম্বার, ইন্টার টু নাম্বার। আচ্ছা, এখন আমি এটাকে একটু কম্পাইল করে দেখি গঠনগত কোনো প্রবলেম আছে কিনা। দেখাচ্ছে কম্পাইল সাকসেসফুলি, অতএব গঠনে কোনো প্রবলেম নেই। যদি রান করাই, একটু পার্থক্যটা বুঝো। আগের প্রিন্টএফ ফাংশন নিয়ে যে আলোচনা করেছি সেটার সাথে এখনকার স্ক্যানএফে যে পার্থক্যটা দেখো। রান করানোর সাথে সাথে আমার স্ক্রিনে কি আসলো? ইন্টার টু নাম্বারস। এই যে স্ক্রিনে আসলো ইন্টার টু নাম্বারস, এর অর্থ হচ্ছে আমার কাছে দুইটা নাম্বার চাওয়া হয়েছে। এই প্রোগ্রামটা হচ্ছে দুটি নাম্বার যোগ করার প্রোগ্রাম। এখন আমার কাছে দুটি নাম্বার চাওয়া হয়েছে, আমি আমার ইচ্ছা মতো একটা নাম্বার দিলাম 7 এবং পরের নাম্বারটা দিলাম 9। এখন যদি আমি ওকে করি বা ইন্টার প্রেস করি, তাহলে 7 এবং 9-এর যোগফলটা এখানে দেখো 16 দেখাচ্ছে। আমি একটু মার্ক করে দেখাই, এই যে রেজাল্ট 16। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করলাম দেখো। প্রথম যখন শুধু প্রিন্টএফ নিয়ে কাজ করেছিলাম, তখন কি আমার স্ক্রিনে কোনো কিছু এসেছিল? না। কিন্তু আমি যখন দুটি সংখ্যার যোগ করাতে চাই, এই দুইটা সংখ্যা কি আমার দেওয়া প্রয়োজন না? এটা তো কম্পাইলারকে দিতে হবে কোন দুইটা সংখ্যার যোগ করাতে চাই। যদি আমরা প্রোগ্রাম রান করানোর পর বা চালানোর পর কিবোর্ড থেকে কোনো নাম্বার দিতে চাই, তখনই আমার এই স্ক্যানএফ ফাংশনটা দরকার। স্ক্যানএফ ফাংশন যদি না দিই, তাহলে কিবোর্ডে প্রেস করলেও আমার নাম্বার ইনপুট হবে না। আমি একটু দেখিয়ে দিই। ধরো এটা দুটি সংখ্যা যোগ করারই, আমি কি করলাম, এই যে শুধু স্ক্যানএফ ফাংশনটাকে কাট করে দিলাম, মানে এখান থেকে মুছে দিলাম। এবার দেখো কম্পাইল করালে কিন্তু কম্পাইল সাকসেসফুলি দেখাচ্ছে, কারণ গঠনগত কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি এখানে রান করাবো, দেখো আমার এখানে কিছুই আসেনি। আসছে? তাহলে আমি দুটি নাম্বার দিব কিভাবে? আমি যতই এখন, এই দেখো আমি কিবোর্ড প্রেস করছি, কোনো কাজ হচ্ছে না। আবার এখানে ইন্টার টু নাম্বারস এটা আসছে, কারণ এটা প্রিন্টএফের ভিতরে এটা আসতেই হবে। তারপরে আবার সাম ইকুয়াল টু, এটাও তো গেল। তারপরে সামের নিচে আরও একটা প্রিন্টএফ আছে, রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্ট ডি আছে। দেখো এইখানে রেজাল্ট ইকুয়াল টু, এটাও তো প্রিন্টএফের ভিতরে আছে। প্রিন্টএফের ভিতরে থাকলে তো অবশ্যই আমাকে ডিসপ্লেতে দেখাতে হবে। সেই কাজটাও করেছে, দেখিয়েছে, কিন্তু ফল দেখো 0 দেখিয়েছে। ঠিক আছে, ফল 0, এটা একটা গার্বেজ ভ্যালু। আমরা যখন কম্পাইলারকে কোনো মান দিতে পারবো না, তখন সে তার ইচ্ছা মতো একটা মান দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই এখানে স্ক্যানএফ ফাংশনের যে প্রয়োজনীয়তা এর কাজ, এটা বুঝতে পেরেছি, বিশ্বাস রাখি। আচ্ছা, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, তাহলে স্ক্যানএফ ফাংশনটা আবার চলে আসলো। আবার একটু রান করে দেখি। এখন দেখো আবার আমার কাছে এই কিবোর্ড থেকে নাম্বার চাওয়া হয়েছে। আবার যদি আমি নতুন একটা নাম্বার দিই, একটা নাম্বার দিলাম 10, স্পেস দিয়ে একটা নাম্বার দিলাম 40, যোগফল কত হবে? 50। দেখো, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু 50। আশা করি স্ক্যানএফ ফাংশনটা তোমরা বুঝেছ। এখন দেখো স্ক্যানএফ ফাংশন এর কাজটা তো বুঝেছি, কিন্তু স্ক্যানএফ ফাংশনের গঠনের ভিতরে যে পার্সেন্টই দিলাম, দুইটা পার্সেন্টই দিলাম, আবার ইনভার্টেড কমা ক্লোজ করার পর একটা কমা দিয়ে এন্ড এ দিলাম, এন্ড বি দিলাম, এগুলোর কাজ কি? এগুলোর কাজ বোঝার আগে আমি এখন আলোচনা করব একটু, আমরা এই প্রোগ্রামের মধ্যে যে দুটি নাম্বার নিয়েছি, এদেরকে বলা হয় ডেটা। এই ডেটা নিয়ে আমাদের কিছু আলোচনা আছে। ডেটা টাইপ, ভেরিয়েবল, এই আলোচনাগুলো আমাদের বুঝতে হবে যদি পার্সেন্ট ডি পার্সেন্ট এফ, যেটা এখন আসেনি, বুঝতে চাই। আচ্ছা, এখন প্রথমে একটু আলোচনা করি ভেরিয়েবল নিয়ে। একটু খেয়াল করো, এই যে আমার এই প্রোগ্রামটার মধ্যে দেখো ইন্টিজার মেইনের পরে যে দ্বিতীয় বন্ধনী, তারপর পরই আমি এখানে ইন্টিজার দিয়ে একটা স্পেস দিয়ে এ লিখেছি, বি লিখেছি, সাম লিখেছি, এদের মধ্যে কমা দিয়েছি। এই এ বি সাম এগুলোই মূলত ভেরিয়েবল। আচ্ছা, তোমরা অবশ্যই চাপ নিও না, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব।
ভেরিয়েবলটাকে আমি সবসময় শ্রেণীকক্ষের মতো ব্যবহার করি। শ্রেণীকক্ষ বলতে একটা স্কুলে যখন তুমি ক্লাস 6-এর স্টুডেন্টকে পড়াতে যাবে তখন তাকে 6-এর রুমে বসাবে, একটা রুম দরকার না, নাকি খোলা মাঠে পড়াবে? 7-এর স্টুডেন্ট যখন পড়তে যাবে তখন 7-এর জন্য আরেকটা রুম দরকার। মানে প্রত্যেকটা ক্লাসের জন্যই এক একটা রুম দরকার। যদি রুম না থাকে আমরা তো তাদেরকে খোলা মাঠে পড়াতে পারবো না, তাদের একটা জায়গার, তাদেরকে বসানোর জায়গার ব্যবস্থা করতে হবে। তো এই যে কম্পাইলারের মধ্যে আমি এই প্রোগ্রামটা রান করালাম, রান করার পর আমি এখানে দুইটা নাম্বার দিলাম, দেখো দুইটা নাম্বার দিলাম। আচ্ছা, এই যে দুইটা নাম্বার দিলাম, এই নাম্বারগুলা কোথায় যাবে? এই নাম্বারগুলাকে আমরা এক একটা স্টুডেন্ট মনে করি, ওরা কোথায় যাবে? তারপরে যে যোগ হলো, যোগ ফল, ওই ফলটাও তো নিচে একটা নাম্বার, ও কোথায় যাবে? তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি সংখ্যা নিয়ে কাজ করি বা সংখ্যা ছাড়াও প্রতীক নিয়েও কাজ করা যায়, আমরা এখন এটার আলোচনা করছি না। যদি সংখ্যা নিয়ে কাজ করি, কম্পাইলারকে আমার নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে। কম্পাইলার যোগ করার পর, গুণ করার পর, ভাগ করার পর, ইত্যাদি ইত্যাদি, এলসিএম জিসিডি বের করার পর সে নতুন একটা কি পায়? নাম্বার পায়। এই নাম্বারটাকেও তার সেভ করে রাখতে হয়। এই যে নাম্বারগুলো আমরা দেব বা সে ক্রিয়েট করবে, এই নাম্বারগুলো রাখার জন্য মূলত কম্পাইলারের ভিতরে কিছু রুমের দরকার পড়ে বা জায়গার দরকার পড়ে, মেমোরির দরকার পড়ে। এই মেমোরিগুলোকে আমরা কম্পাইলারকে আগে থেকেই বলে দিই, এখন কম্পাইলার কিন্তু মানুষের মতোই কাজ করে, যদি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। তো আমি যখনই এই ব্র্যাকেটের পরে ইন্টিজার দিয়ে এ লিখেছি, তখনই কম্পাইলার একটা জিনিস বুঝেছে, সে বুঝেছে তার এখন একটা কাজ করতে হবে। কি কাজ? এ নামের একটা ঘর তৈরি করতে হবে, মেমোরি তৈরি করতে হবে। সে কি করবে তার ভিতরে? এটা আমরা দেখব না, এটা আমাদের দেখার সুযোগ নেই। আমরা তো শুধু নাম্বার দেব, ফল পাবো। এই নাম্বার দেওয়ার পর ফল দেওয়ার আগে পর্যন্ত সে কিছু কাজ করে, এগুলো আমাদের বুঝতে হবে। তো যখনই আমি ইন্টিজার লেখার পরপরই এ লিখেছি, কম্পাইলার কি করলো? তার অভ্যন্তরে এ নামের একটা ঘর তৈরি করে নিয়েছে, আর এই ঘরের মধ্যেই আমার প্রথম নাম্বারটা সে রাখবে। আচ্ছা, এই কাজটা করার পর সে দেখবে কমা দিয়ে আমি আরও একটা নাম লিখেছি বি, সে কি করবে? আরও একটা ঘর তৈরি করবে তার নিজের ভিতরে, এগুলো আর আমরা দেখব না। আচ্ছা, এটা করবে, করার পর দেখবে সাথে আরও একটা নাম লেখা সাম, তার জন্য সে আরও একটা ঘর তৈরি করবে। আমি যেহেতু ইন্টিজার লেখার পর তিনটা নাম লিখেছি, এ বি সাম, সে সাথে সাথেই বুঝে নিবে এ নামে একটা ঘর তৈরি হবে বা মেমোরি তৈরি হবে বইয়ের ভাষায়। আর আমি যদি এটা ব্যবহার করি শ্রেণীকক্ষ, ঘর, রুম, থাকার জায়গা, এবং বি নামের আরও একটা ঘর তৈরি করবে, সি নামের সাম নামের আরও একটা ঘর তৈরি করবে। নামটা আমরা নির্ধারণ করে দেব, কাজটা সে করবে। আচ্ছা, এখন এই যে তিনটা ঘর এখানে তৈরি হলো, এই ঘরগুলা তৈরি করার পরপরই কিন্তু এই যে রান করালাম, আমি প্রথম নাম্বার 4 দিলাম, এইটা সে এ নামক ঘরে রাখবে, এটা তার কাজ, সে নিজের মতো করে রাখবে। এরপর যখন আরও একটা নাম্বার দিলাম 7, এটাকে সে বি নামক ঘরে রাখবে। আমার তো দুইটা নাম্বার দেওয়ার কথা ছিল, আমি দুইটা নাম্বার দিয়েছি। যখন আমি ওকে দেব, সে নিজে নিজে কিছু কাজ করবে। কি কাজ? আমি তাকে বলেছি যোগ করার জন্য, সে যোগ করবে। যোগ ফল, এই ফলটাকে সে রাখবে সাম নামের ঘরে। এই হচ্ছে ভেরিয়েবল। আর ভেরিয়েবল মানে বাংলাতে আমরা যখন বীজগণিতের অঙ্ক করি তখন চলক বলা হয়, চলকের মান পরিবর্তন হয়। এই ব্যাপারগুলো আমরা যখন লুপ নিয়ে কাজ করব, লুপ, টেনশন নিও না, এটা অবশ্যই তোমরা লুপের অংশে বুঝবে। লুপ নিয়ে যখন কাজ করব তখন এই চলকের মান যে পরিবর্তন হয় কিভাবে, এটা আরো স্পষ্টভাবে, সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে ভেরিয়েবলটা আশা করি ক্লিয়ার। এখন ভেরিয়েবল এ বুঝলাম, বি বুঝলাম, সাম বুঝলাম, চাইলে আরো রাখতে পারি আমাদের প্রয়োজন মতো। ভেরিয়েবলের সামনে যে ইন্টিজার লেখাটা আছে, এটা কি? ভেরিয়েবলের সামনে দেখো INT লেখা আছে, এটাকে বলা হয় ইন্টিজার। এটা তাহলে কি? এটার কাজ কি? আচ্ছা, ভেরিয়েবলের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপ। টাইপ মানে কি? এই যে আমি ফাংশনটা, প্রোগ্রামটা নিয়ে কাজ করছি, দেখো রান করালাম, রান করার পর আমি 4 দিলাম, 6 দিলাম, তারপরে কাজ করালাম, 10 আসলো। আমি এখন একটা পণ্ডিতি করব। পণ্ডিতিটা কি? আমি 4.4 নিলাম, দশমিক,
একটু মাথায় রাখো, দশমিক নিয়ে আসছি, তারপরে একটা নাম্বার নিলাম 6। আচ্ছা তোমরা একটু মৌখিকভাবে হিসাব করো, 4.4 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 10.4। দেখি এই প্রোগ্রাম আমাকে এটা দিতে পারে কিনা। দেখো রেজাল্ট ইজ ইকুয়াল টু 4, রেজাল্ট ইজ ইকুয়াল টু কি 4। এখন এই পার্থক্যটাই আমরা আলোচনা করব। দেখো আমি এই প্রোগ্রামের মধ্যে এ বি সাম এই ভেরিয়েবলগুলোর পূর্বে ইন্টিজার লিখেছি, আইএনটি ইন্টিজার। এর অর্থ কম্পাইলার বুঝবে, তাকে আমি নির্দেশনা দিয়েছি, কমান্ড করেছি, সে যেন 3টা ঘর তৈরি করে, সেই ঘরের মধ্যে আমি পূর্ণ সংখ্যা রাখবো। তাহলে ইন্টিজার থাকলেই সে বুঝবে ঘর তৈরি করবে এবং সেখানে আমি পূর্ণ সংখ্যা রাখবো। এখন তাকে আমি বলেছি ইন্টিজার, সেও বুঝেছে ইন্টিজার, কিন্তু মান দেওয়ার সময় আমি দিলাম দশমিক, এই জন্য সে এই কাজটা ঠিকঠাকভাবে করবে না। খুবই সেন্সিটিভ বিষয়। তাকে তুমি নির্দেশনা দিলে এক, কিন্তু তুমি তাকে দিয়ে কাজ করাতে চাও আরেক, সে কাজ করবে না। আচ্ছা যাক, তাহলে কি করা যায়? এই কাজটা করার জন্য ইন্টিজার বাদ দিয়ে আমাকে লিখতে হবে ফ্লোট, FLOAT, ফ্লোট দিয়ে স্পেস। তার মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাইলে পূর্ণ সংখ্যা রাখার জন্য ভেরিয়েবলের টাইপ হবে ইন্টিজার। আর যদি আমরা পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দশমিক সংখ্যার কাজ করতে চাই তাহলে ভেরিয়েবল টাইপের আগে বলে দিতে হবে ফ্লোট। তখন কম্পাইলার বুঝে নেবে সে যে ঘরগুলো তৈরি করবে, যে মেমোরিটা তৈরি করবে, সেই মেমোরিতে সে কি রাখবে? দশমিকের সংখ্যা রাখবে, দশমিকওয়ালা সংখ্যা রাখবে। এইবার আসো স্ক্যানএফ এর ভিতরের %d নিয়ে আলোচনা করি। যতক্ষণ আমরা ইন্টিজার নিয়ে কাজ করব ততক্ষণ স্ক্যানএফ এর ভিতরে %d হবে। এখন কি আমি ইন্টিজার নিয়ে কাজ করছি? দেখো আবারও একটু আমি মার্ক করি। এই যে ভেরিয়েবলের যে লাইনটা, এখানে কিন্তু ফ্লোট লিখেছি, ফ্লোট, ইন্টিজার মুছে দিয়েছি। যেহেতু ইন্টিজার মুছে দিয়েছি, এখন আমাকে স্ক্যানএফ এর ভিতরে %d মুছে দিয়ে %f লিখতে হবে, এবং এখানে আমি 2টা নাম্বার নিব, এই জন্য 2টা %f লিখতে হবে। গঠনটা ভালো করে বুঝো। স্ক্যানএফটা শুরু হয়, বানান ঠিকঠাকভাবে লিখতে হবে, প্রথম বন্ধনী দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, ডাবল ইনভার্টেড কমা, পরে আমি যতটা নাম্বার কিবোর্ড দিয়ে দিতে চাই ততটা %d যদি ইন্টিজার নাম্বার হয়, আর %f যদি ফ্লোট নাম্বার হয়। এখন যেহেতু ফ্লোট নাম্বার নিয়ে কাজ করব, স্ক্যানএফ এর ভিতরে %f দিয়েছি, %d মুছে দিয়েছি। এই %d এবং %f কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, মানে ফরম্যাট নির্দেশক। সে এই ফরম্যাটটা কিসের ফরম্যাট, কি টাইপের ফরম্যাট, এটা বলা লাগে। দেখো এই কম্পাইলার কতটা সেন্সিটিভ কাজ করে। আমি তাকে প্রথম লাইনে, মানে আমি তাকে এই ভেরিয়েবলের লাইনে বলে দিয়েছি আমি যে নাম্বারগুলো দেব এই নাম্বারগুলো হবে কি নাম্বার, এই নাম্বারগুলো হবে ফ্লোট নাম্বার। তারপরও তাকে স্ক্যানএফের ভিতরে আবারও বলে দিতে হচ্ছে যে আমি এই %f দিয়ে বুঝালাম, তোমার কাছে দুটি পূর্ণ কি সংখ্যা দিব, তোমার কাছে আমি এখন দুটি ভগ্নাংশ সংখ্যা পাঠাবো। তাকে ভেরিয়েবলের লাইনেও বলে দেওয়া হলো, এরপরও আবার স্ক্যানএফ ফাংশনের ভিতরে বলে দিতে হবে। আচ্ছা, এখন এই ভেরিয়েবল কি, ভেরিয়েবলের টাইপ কি, এটা আমরা বুঝতে পেরেছি। ভেরিয়েবলের আরও টাইপ আছে, ক্যারেক্টার টাইপ আছে। তো আমরা ইন্টিজার টাইপ আর ফ্লোট টাইপটাকে নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করি যাতে সহজে এই প্রোগ্রামটাকে নিজের আয়ত্তে নিতে পারি। আচ্ছা, এখন ভেরিয়েবলের টাইপের পর স্ক্যানএফ ফাংশনে আমি আবার একটু ফেরত আসছি। এই স্ক্যানএফ ফাংশনে একটু খেয়াল করো, এই %f এর মিনিংটা বুঝে গেছি। তাহলে এরপরে দুইটা জিনিস কি, এন্ড দিয়ে আমি ছাত্রদেরকে সহজে বোঝানোর জন্য এখানে যে আমার ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে এন্ড হচ্ছে রাস্তা, এন্ড হচ্ছে রাস্তা, আর হচ্ছে ঠিকানা। আমি যে স্ক্যানএফ এর মাধ্যমে কিবোর্ড প্রেস করে নাম্বারটা দিচ্ছি, এই প্রথম নাম্বারটা কোন ঠিকানায় ঢুকবে, দ্বিতীয় নাম্বারটা কোন ঠিকানায় ঢুকবে, এটাই মূলত আমরা এই ইনভার্টেড কমা ক্লোজ করে, কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে, এখানে দেখো ইনভার্টেড কমা, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করার সাথে সাথে আরেকটা কমা দিয়েছি নিচে, ঠিক তারপরে এন্ড তো সহজে বোঝানোর জন্য আমি এন্ডকে, যাতে স্টুডেন্টরা মনে রাখতে পারে, এন্ডকে বলি রাস্তা, মানে কোন দিক দিয়ে যাবে,
আর এন্ডের পরে যা আছে তা হচ্ছে ঠিকানা, অর্থাৎ এই হচ্ছে তোমার ঠিকানা। তাহলে প্রথম লাইনে তো আমি এই কম্পাইলারকে বলে দিয়েছি ফ্লোট টাইপের ঘর তৈরি করো, প্রথম ঘরের নাম দাও এ, তাহলে এটাকে একটা ঠিকানা হয়ে দাঁড়ালো না? দ্বিতীয় ঘরের নাম দাও বি, এটাও কি একটা ঠিকানা না? তৃতীয় ঘরের নাম দাও সাম, এটাও তো একটা ঠিকানা। এখন স্ক্যানএফ এর মাধ্যমে আমি দুইটা ঠিকানায় দুইটা নাম্বার কিবোর্ডের মাধ্যমে প্রেরণ করব। এই জন্য এখানে পার্সেন্ট এফ ইনভার্টেড কমা, তারপরে কমা দিয়ে প্রথমে রাস্তা দিয়েছি এন্ড, তারপরে দিয়েছি ঠিকানা এ, তারপর কমা দিলাম কারণ প্রথম নাম্বারটা এই ঠিকানায় যাবে। দ্বিতীয় নাম্বারটাও সেমভাবে এন্ড দিয়ে তারপরে বি দিয়েছি। যদি কোনো কারণে আমার এই প্রোগ্রামে তিনটা নাম্বারে যোগ করতে হয়, আমি প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করে দেখো, ফ্লোট টাইপের এখানে এ বি সি, এ বি এর পরে আমি নতুন আরেকটা ভেরিয়েবল ঘোষণা করছি সি নামের। তাহলে আমি এখন এই প্রোগ্রামে তিনটা ফ্লোট নাম্বার নিয়ে কাজ করব। তিনটা ফ্লোট নাম্বার যদি আমি কিবোর্ড দিয়ে দিতে চাই, তাহলে এই স্ক্যানএফ এর ভিতরে এখন আরও একটা পার্সেন্ট এফ চলে আসবে। সাথে সাথে পার্সেন্ট এফ মানে 3 নম্বর পার্সেন্ট এফ এটা। তাহলে আমি তিনটা নাম্বার দিব, প্রথম নাম্বারটা এন্ড দিয়ে এ ঠিকানায় যাবে, দ্বিতীয় নাম্বারটা এন্ড দিয়ে বি ঠিকানায় যাবে, আর তৃতীয় নাম্বারটা কমা দিব দিয়ে এন্ড দিয়ে আমরা সি ঠিকানায় পাঠাবো। আর সামের মধ্যে এখন যেহেতু তিনটা নাম্বার আমি তিনটা যোগ করতে চাই, সামের মধ্যে যে ঠিক পরের লাইনে সামের মধ্যে সাম ইকুয়াল টু এ প্লাস বি, আর এখন আমরা আবার প্লাস সি দিব। আচ্ছা, এখন এখানে আরেকটা সংশোধন রয়েছে। স্ক্যানএফ ফাংশন নিয়ে তখন আলোচনা করলাম, পার্সেন্ট ডি ছিল। কেন পার্সেন্ট ডি ছিল? আমি ইন্টিজার নিয়ে কাজ করেছি। এখন ফ্লোট নিয়ে কাজ করছি, পার্সেন্ট এফ হয়েছে। একটু খেয়াল করে দেখো, প্রিন্ট এফের ভিতরেই কিন্তু দেখো এই যে প্রিন্ট এফের ভিতরে রেজাল্ট ইজ ইকুয়াল টু দিয়া আরেকটা পার্সেন্ট ডি আছে। এই পার্সেন্ট ডি এর মধ্যে একটা সংখ্যা বসবে, এই পার্সেন্ট ডি এর মধ্যে কি বসবে? একটা সংখ্যা বসবে। এই সংখ্যাটা মূলত সামে থাকা সংখ্যা, কারণ দেখো পার্সেন্ট ডি দিয়ে শেষের প্রিন্টএফ একটু মনোযোগ দাও, এই যে এই প্রিন্টএফটা একটু মনোযোগ দাও, দেখো পার্সেন্ট ডি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে একটা কমা দিয়ে আমি সাম দিয়েছি। তার মানে হচ্ছে সামে থাকা যে ফলটা কম্পাইলারের ভিতরে যে ঘর আছে ওই ঘরে সেভ আছে, এই নাম্বারটা যেন আমাকে এখন এই ডি এর স্থানে দেখাই। কিন্তু এই ডিটা তো মুছে দিতে হবে, কারণ আমি তো ইন্টিজার নিয়ে কাজ করছি না। এই জন্য এইখানেও পার্সেন্ট এফ দিতে হবে। তো এই বিষয়টা যারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, তারা পার্সেন্ট দিয়ে পার্সেন্ট এফ এর কাজটা বুঝে যাবে। তোমরা যদি তোমাদের মেন বইটা আরও ভালো করে পড়ো, দেখবে পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট সি, পার্সেন্ট এল এফ, পার্সেন্ট ডি এফ, এরকম অনেক কিছু পাবে। এসবগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে পারলে এই সবগুলো বিষয় আরও ভালোভাবে নিখুঁতভাবে বোঝা যায়। তাহলে একই সাথে আমরা এই প্রিন্টএফ ফাংশন বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম, ভেরিয়েবলের টাইপ বুঝলাম, স্ক্যানএফ ফাংশন বুঝলাম, স্ক্যানএফের গঠন বুঝলাম, তারপরে পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, এই ব্যাপারগুলা বুঝলাম। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবে? যখনই একটা বই খুলবে, বইয়ের মধ্যে যখন প্রিন্টএফ দেখবে, বুঝবে এটা হচ্ছে স্ক্রিনে কিছু দেখানোর জন্য। স্ক্যানএফ দেখবে তখন বুঝবে কিবোর্ড থেকে কোনো মান নেওয়ার জন্য। পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ কেন ব্যবহার করা হয়, এন্ড এ, এন্ড বি, এন্ড সি কেন ব্যবহার করা হয়, এই সবগুলো বিষয় আশা করি এখন তোমরা খুব ভালোভাবে বুঝবে। চেষ্টা করেছি আমি বোঝানোর জন্য। আচ্ছা, আমরা সি প্রোগ্রামের আরও একটু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমি এই প্রোগ্রামটাকে একটু মুছে দিই, আচ্ছা আমি প্রোগ্রামটাকে সেভ করে নিই। ও আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি যে কাজগুলো করছি সেটা মোবাইল ফোনে করছি। মোবাইল ফোনে C4 ড্রয়েড নামের একটা অ্যাপ, সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। আমি এটার নামটা দিয়ে দিই ফ্লোট সাম, সহজে মনে রাখার জন্য FLOT SUM, ফ্লোট সাম। সেভ করলাম, এবং সেভ করা এটা আমার মাই ডক্সের মধ্যে, যে মাই কোর্সের মধ্যেই থেকে যাবে। আচ্ছা, আমি এখন একটা নতুন কোড নিচ্ছি, নতুন কোডে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই কম্পাইলার কিভাবে কাজ করে এই জিনিসটা ছোট্টভাবে বোঝানোর চেষ্টা করব। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও আশা করি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। আমি প্রথমেই ইনক্লুড নিয়ে নিই, ইনক্লুড কোনিং ব্র্যাকেট STDIO ডট এইচ কোনিং ব্র্যাকেট, তারপরে ইন্টিজার মিন প্রথম বন্ধনী
আমরা দ্বিতীয় বন্ধনীটা এখন এই লাইনে দিয়ে দিই। আচ্ছা, তারপর আমি এখানে শুরু করব ইন্টিজার এ, তারপর হচ্ছে আচ্ছা ইন্টিজার আই দিয়ে দিই, ইন্টিজার আই সেমিকোলন। আমি একটা নতুন কাজ করবো এখানে, তোমরা দেখো, সেমিকোলন, তারপর হচ্ছে এফ ও আর ফর, ফর দিয়ে আমি এখানে লিখলাম আই ইকুয়াল টু 1 সেমিকোলন আই লেস দেন অর ইকুয়াল টু 5 সেমিকোলন আই প্লাস প্লাস। আমি আবারও বলি, যেহেতু এই বিষয়গুলো তোমাদের জন্য নতুন, যারা পারো তাদের জন্য তো অবশ্য পুরাতন, কিন্তু যারা পারো না বা বোঝো না তাদের জন্য নতুন। প্রথম অবস্থায় কোনো কিছু দেখার সাথে সাথে আতঙ্কিত হয়ে যেও না, অবশ্যই সময় নেবে এবং বোঝার চেষ্টা করবে। আমি এখন নতুন একটা বিষয় তোমাদের সামনে নিয়ে আসছি, প্রিন্ট এফ ব্র্যাকেট ইনভার্টেড কমা হেলো। হেলো দেওয়ার পর আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, তারপরে ক্যান দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট দিলাম এবং স্টেটমেন্টটাকে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। তারপরে আমি আরেকটা দিয়ে দিলাম, তারপরে RETURN রিটার্ন দিয়ে স্পেস দিয়ে 0 দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম এবং প্রোগ্রাম শেষ করলাম। আচ্ছা, এখন আসো এই প্রোগ্রামে আমি নতুন একটা কিছু বুঝাবো, একটু আলোচনা করব কম্পাইলার কীভাবে কাজ করে। কম্পাইলার যে কাজগুলো করে খুব দ্রুত করে, একদম দ্রুত করে। কম্পাইল করেছি, দেখো কম্পাইল সাকসেসফুলি, রান করালে একটা জিনিস আমরা দেখতে পাবো। দেখো হেলো 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 কয়বার? 5 বার। বিষয়টা মজার না? আমি তো প্রিন্টএফের ভিতরে হেলো লিখেছি একবার, কিন্তু আমাকে কম্পাইলার দেখা গেল কতবার? 5 বার। আচ্ছা, আমি কম্পাইলারে প্রোগ্রামের ওই যে দেখো ফরের ভিতরে যে 5 দিয়েছিলাম না, এটা চেঞ্জ করে এখন 10 দেব। আচ্ছা, 5-এর জন্য যদি 5 বার হেলো হেলো দেখাই, তাহলে 10-এর জন্য কতবার দেখাবে? অবশ্যই 10 বার দেখানোর কথা থেকে কাজ করে কিনা দেখো, হেলো 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 10 বার যে হয়েছে, এটা বোঝার জন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হেলো এর পরে একটু স্পেস দিয়ে নিই, জায়গা তৈরি করে নিই। আচ্ছা, হেলো এর পর হেলো হেলো হেলো, হ্যাঁ, জায়গা তৈরি করে নিই, জায়গা তৈরি করে নিই। আমি এখানে আই দিয়ে দিলাম, কারণ আই তো একটা ভ্যালু। আই তো এই দেখো ইন্টিজার আই লিখেছি, তার মানে তো সে এখন একটা ইন্টিজার টাইপের আই নামক জায়গা তৈরি করেছে। আচ্ছা, আয় থাকা মানটা এখন এখানে দেখাবে। আমি আবারও রিকোয়েস্ট করছি, প্রেশার নিও না, এগুলো তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। এখানে আই ভুল করেছি, এখানে একটু, এটা হবে %d। দেখো %d কেন দিয়েছি, আশা করি বুঝেছো। যেহেতু আইটা ইন্টিজার টাইপের, এই জন্য আমার এখানে %d দিতে হবে, দিলাম %d। এটার অর্থ হচ্ছে আমরা যেন একটু হেলো লেখার পরে সংখ্যা দেখতে পাই। দেখো হেলোর পরে 1, হেলোর পরে 2, হেলোর পরে 3, তার মানে এখানে 10টা হেলো এসেছে। এখন এই কাজটা কিভাবে করলো? এই ফরের মধ্যে আমি যদি আয়ের মানটা 10 থেকে 5 করি, তাহলে 5 বার দেখাচ্ছে, 5 থেকে 10 করি 10 বার দেখাচ্ছে। যদি একটু বাড়িয়ে 20 করি, তাহলে নিশ্চিতভাবে আমাদের হেলো লেখাটাকে 20 বার দেখাবে। দেখো হেলো লেখাটাকে 20 বার দেখাচ্ছে। তাহলে এখানে ঘটনা হচ্ছে কি, আমি যদি কোনো কিছুকে একবার লিখে সেটাকে বারবার বারবার দেখতে চাই, তাহলে আমাদের প্রোগ্রামে নতুন একটা জিনিস আনতে হয়। এই জিনিসটাকে বলা হয় লুপ। আমরা একই সাথে এখন এই ফর লুপ, লুপ মানে চক্রাকারে ঘোরা, ফর লুপটা বুঝবো। সেম সময়ে একটা কম্পাইলার কিভাবে কাজ করে, এটা আমরা আমরা নিজেরাই এক একটা কম্পাইলার হয়ে যাব। কম্পাইলার কিভাবে কাজ করে, সে কিভাবে নির্দেশনা বুঝে, এটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু কম্পাইল করে এই কম্পাইলারের যে জায়গাটা আছে একটু ক্লিয়ার করে নিলাম। এখন আসো, তুমি কম্পাইলার আমি কম্পাইলার, যে এই ভিডিওটা দেখছো আমরা এখন প্রত্যেকে কম্পাইলার। কম্পাইলারে কি করবে, প্রথম লাইনটা দেখবে কি লেখা, প্রথম লাইনটা দেখা ইনক্লুড স্টুডিও এইচ, সেটা দেখবে, দেখার পরে সে যা বুঝার বুঝবে, আমি যা বুঝার বুঝবো, তোমরাও যা বুঝার বুঝবে। এটা নিয়ে এখন আলোচনা করে ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। এই লাইনটা দেখার পর সে তার বুঝা বুঝা হয়ে গেলে নিচের লাইনে গিয়ে দেখবে লেখা ইন্টিজার মেন, সে বুঝবে এই ইন্টিজার মেইনের পরপরই তার মূল প্রোগ্রাম শুরু। আচ্ছা, আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, কঠিনভাবে বলতে গেলে তোমাদের জন্য এটা প্যারা হয়ে যেতে পারে। আচ্ছা, তো দেখো এখন ইন্টিজার মেইন দিয়ে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরপরই তার কাজ শুরু। এবার সে কাজ করবে। ওকে,
2 নাম্বার লাইন থেকে সে 3 নাম্বার লাইনে চলে আসলো। 3 নাম্বার লাইনে কি লেখা আছে? ইন্টিজার আই। এটা দেখার সাথে সাথে সে সিদ্ধান্ত নেবে, সে কাজ করবে। কি কাজ করবে? তার ভিতরে অভ্যন্তরীণ আই নামের একটা জায়গা বা মেমোরি তৈরি করবে। আই হচ্ছে ভেরিয়েবল, এবং সেই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের নাম্বার রাখা যাবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। এইটা দেখার সাথে সাথেই সে তার ভিতরে আই নামের জায়গা তৈরি করে ফেলছে। ধরে নাও করে ফেলছি, তার কাজ এই লাইনে শেষ। সে আসবে পরের লাইনে। পরের লাইনে আসার পর সে দেখবে লেখা ফর। কি দেখবে? ফর। তো কম্পাইলার কিন্তু ফরের জন্য কি কাজ করা লাগে সে জানে। আচ্ছা, তো আয়ের তো এখানে তো আই নামক একটা কি রয়েছে, একটা ঘর তার ভিতরে অলরেডি সৃষ্টি হয়েছে। সে কি ফরের ভিতরে যখন ফরটাকে দেখবে সে কাজ বুঝে নেবে। ফরের কাজ হচ্ছে ঘোরা, ঘুরে ঘুরে আবার উপরে আসা, আবার উপরে আসা। আচ্ছা, বিচলিত হয়েও না, আশা করি বুঝতে পারবে। এখন ফরের ভিতরে আমরা প্রথমেই দেখি কি লেখা। ফরের ভিতরে প্রথমেই লেখা আছে আই ইকুয়াল টু 1। ও যে কম্পাইলার যে আই নামের একটা কি তৈরি করেছে, ঘর তৈরি করেছে। এই ঘরের মধ্যে সে এই আই ইকুয়াল টু 1 এই মানটাকে সেভ করবে। আই ইকুয়াল টু 1 এই মানটাকে সে কি করবে? সেভ করবে। আচ্ছা, আই ইকুয়াল টু সেভ করার পর সে দেখবে সেমিকোলন দিয়ে ঠিক তারপরে লেখা আছে আই লেস দেন অর ইকুয়াল টু 20। এটা একটা শর্ত। এটা একটা কি শর্ত? এই মুহূর্তে ভেরিয়েবলের মধ্যে আই ইকুয়াল টু 1 আছে। আচ্ছা, 1 কি 20 থেকে ছোট না? হ্যাঁ, ছোট। তাহলে কি শর্তটা সত্য হলো না? হ্যাঁ, হলো। যেহেতু শর্ত সত্য হয়েছে, কম্পাইলার সুন্দর করে এখন সেমিকোলনের পরে চলে যাবে, গিয়ে দেখবে যে আই এর মান 1 বাড়ানোর কথা বলা হয়েছে। বুঝো, কম্পাইলার এটা বুঝে। আই প্লাস প্লাস এর অর্থ হচ্ছে আই এর মান 1 বাড়বে। আচ্ছা, এই মুহূর্তে আয়ের মান কত? 1। এই যে এখানে লেখা ফর দিয়ে আই ইকুয়াল টু 1, তাহলে আয়ের মান কত? 1। 1কে সে পরবর্তীতে চেক করলো, 20 থেকে ছোট, সত্য। এরপরে সে আরো 1 বাড়িয়ে আয়ের মান করলো কত? 2। আয়ের মান হলো 2। এখানে আয়ের মান হবে 2। তবে 2 হওয়ার আগে 1-এর জন্য যে শর্তটা সে যাচাই করে আসলো সত্য হলো, এই কারণে সে কি করবে? লুপের ভিতরে ঢুকবে। এখন লুপ কোনটা? দেখো, ফরের লাইনের ঠিক নিচে একটা দ্বিতীয় বন্ধনী আছে। এই দ্বিতীয় বন্ধনী থেকে মূলত ফরের লুপ শুরু, এবং এই দ্বিতীয় বন্ধনীটার শেষ হয়েছে প্রিন্টের পরে। এই যে এখানে হচ্ছে লুপ শেষ। তার মানে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 20 থেকে ছোট বা 20 হবে ততক্ষণ সে বারবার এখানে চক্রাকারে ঘুরবে। আচ্ছা, চলো এখন তো আয়ের মান 1 এর জন্য সে একটা চক্র দিবে, একটা লুপ দিবে। আয়ের মান 1 যাচাই করার পর সে লুপের ভিতরে ঢুকেই দেখবে লেখা প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফ তার জন্য কি নির্দেশ দিচ্ছি? প্রিন্টএফ নির্দেশ দিচ্ছে প্রিন্টএফের ভিতরে যা আছে তা তুমি শো করো। ওকে, এখন সে কি করবে? দেখো, প্রিন্টএফের ভিতরে লেখা আছে হেলো দিয়ে ডট, সে এখানে হেলো লিখবে। আচ্ছা, এখানে সে কি করবে? প্রথমবার হেলো লিখবে, এই কাজটা সে করবে। ঠিক আছে, এখানে হেলো লেখার পর তারপর এখানে ডট দিবে, দিয়ে কিছুটা স্পেস নিয়ে %d এর স্থানে আয়ের বর্তমান মানটাকে লিখবে। তো আয়ের বর্তমান মান এই মুহূর্তে ফর লুপে আয়ের মান কত? 1। তার মানে হেলো লিখে ডট লিখে সে 1 লিখবে। এই কাজটা করার পর সে চলে যাবে পরের লাইনে, গিয়ে দেখবে এখানে দ্বিতীয় বন্ধনী। অর্থাৎ কম্পাইলার বুঝবে লুপ একবার শেষ হয়েছে, সে এখন সরাসরি রিটার্নে যাবে না। রিটার্নে গেলেই তো কি হয়ে যাবে? প্রোগ্রাম শেষ। কিন্তু প্রোগ্রাম কি শেষ হয়েছে? না। কম্পাইলার ফরের কাজ জানে। ফর হচ্ছে যতক্ষণ আয়ের মান 20 বা 20-এর কম হবে ততবার সে এই কাজ করবে। তার মানে এখন সে এই লাইনে আসবে, আসার পর সোজা উপরে ফরের লাইনে উঠে যাবে। আচ্ছা, ফরের লাইনে উঠে গিয়ে সে কি করবে? আয়ের মান চেক দিবে। দেখো, আয়ের মান প্রথমে 1 ছিল, পরে কিন্তু 1 বেড়েছে। আচ্ছা, এখন তাহলে আয়ের মান কত? আয়ের মান এখন 2। ওই যে কম্পাইলার কি করেছিল? সে আই নামের একটা ঘর তৈরি করেছিল। আচ্ছা, আমি সেটি দেখাই। আই নামের একটা ঘর তৈরি করেছিল, সেখানে প্রথম মান ছিল 1, এরপরের মান ছিল 2। এখন এই 2কে সে আবার চেক দিবে। 2 কি 20 থেকে ছোট না? তার মানে সে এখন আবার ভিতরে ঢুকবে। তার আগে সে 1 বাড়াবে। আচ্ছা, ভিতরে ঢুকবে এটুকুই বুঝি। তার মানে ভিতরে ঢুকার অর্থ কি? সে আবার এই লাইনে আইসিয়া দেখবে প্রিন্টএফ লেখা। তার মানে সে আবার প্রিন্ট করবে।
একটু আগে কিন্তু hello ডট ওয়ান লিখে ফর সে লুপের ভিতরে উঠেছিল, লুপে উঠে যাচাই করে আবার ভিতরে এসে দেখলো আবারও লেখা প্রিন্টএফ, আবারও সে লিখবে hello ডট, এখন i এর মান কত 2, সে hello ডট লিখে 2 লিখবে। এই কাজ শেষ করে সে আবার এসে দেখবে তার লুপ শেষ, তার শর্ত তো এখনো চলমান, i এর মান কেবল 2 হয়েছে, সে আবারও ফর লুপে উঠবে, গিয়ে i এর মান চেক দিবে, দেখো i এর মান ছিল 2, পরে আবারও i প্লাস প্লাস হয়েছে, অর্থ কি i প্লাস প্লাস মানে এক বাড়া, তাহলে ছিল 2 হয়েছে 3, আচ্ছা 3 কি 20 থেকে ছোট না? হ্যাঁ, তার মানে আবার সে ভিতরে ঢুকবে, হেলো প্রিন্ট করবে, i এর বর্তমান ভ্যালু 3 প্রিন্ট করবে, এভাবে সে 20টা চক্র দিবে। যখন 20 চক্র দেওয়া হয়ে যাবে তখন আমাদের i এর কাজও শেষ হয়ে যাবে। 21-এ যাওয়ার পর সে আর ফর লুপের ভিতরেও ফরে যাবে না, ফর লুপের ভিতরে ঢুকবে না। তাহলে hello 1 hello 2 hello 2 hello 3 hello 4 hello 5 করতে করতে hello 19 hello 20, তারপর সে আর hello 21 করতে পারবে না, আমরা সীমা 20 পর্যন্ত দিয়েছি। এই জন্য সে আর লুপে না ঢুকে রিটার্ন 0 লাইনে এসে দেখবে প্রোগ্রাম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে, তখন সে প্রোগ্রামকে শেষ করে দিবে। আশা করি তোমরা কম্পাইলার কিভাবে কাজ করে এটাও বুঝেছো, সাথে ফর লুপটাও বুঝেছো। যদি ফর লুপটা তোমাদের জন্য কঠিন হয়ে থাকে তবে তোমরা এটাকে স্কিপ করো, এখনই বোঝার দরকার নেই। তবে আশা করি ফর লুপের পূর্ব পর্যন্ত যা যা পড়িয়েছি বুঝেছি সেটা তোমরা বুঝেছো। তো যেহেতু প্রথম অবস্থা, অনেকের কাছে এটা খুবই কঠিন মনে হতে পারে, তবে সময়ের সাথে সাথে, যেহেতু আজকে প্রথম ক্লাসেই প্রায় অনেক 1 ঘন্টার কাছাকাছি একটা ভিডিও হয়ে গেছে, অনেকেই এটাকে নাও বুঝতে পারো, তবে যদি ইন্টারেস্ট রাখো, আগ্রহ রাখো এবং নিয়মিত এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। ওকে, তো এই হচ্ছে আজকের আমার 5ম অধ্যায়ের ডেমো ক্লাস 4। এখনও পর্যন্ত এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমার নাম, তুমি কোথায় থেকে দেখছো এবং কি ইন্ড মানে ইন্ড পর্যন্ত তো দেখেছো, তো ইন্ড লিখে একটা কমেন্ট করে যাও, তাহলে খুবই কৃতজ্ঞ হব। এবং পরবর্তী ডেমো ক্লাস, আচ্ছা আমি ডেমো ক্লাস 4 বলেছি, এটা হবে ডেমো ক্লাস 3, পরবর্তী ডেমো ক্লাস 4-এর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে আশা করি। ঠিক পরের ক্লাসটাই হবে ডেমো ক্লাস 4। তো ধন্যবাদ সবাইকে। আসসালাম।